এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের যেই ঘোষণাপত্র, সেটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আরেকটি ঘোষণা ছিল সংবিধানকে কবরে পাঠানো, অর্থাৎ মুজিববাদী ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে কবরে পাঠানো। আপনি কিভাবে দেখছেন? দেখুন, শওকত ভাই খুব চমৎকারভাবে প্রেক্ষাপটগুলো বলেছেন ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। এইটার আসলে ওনার আলোচনাটাই আজকের আলোচনার মূল ফাউন্ডেশন হিসেবে কাজ করবে বলে আমি মনে করছি। ওনার কথার ধারাবাহিকতা থেকে শুধু আমি একটাই জায়গায় একটু কনফিউশনটা রেখেই কথাটা শুরু করতে চাই। সেটা হলো যে শওকত ভাই যেরকম খুব কনফিডেন্টলি বললেন যে আর্টিকেল 106 অনুযায়ী হচ্ছে এটা সাংবিধানিক সরকার, এই আলোচনাটা আসলে এতটা সহজভাবে সমাধান করে ফেলাও খুব মুশকিল হবে। সংবিধানে আপনার বিদ্যমান সংবিধানে এখনও পর্যন্ত ৭ অনুচ্ছেদ যখন আছে, ৭ অনুচ্ছেদ এভাবে ক্ষমতায় দখল করা কিংবা উৎখাত করার বিষয়গুলোকে যেভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে, সেগুলোকে যদি কোনো না কোনোভাবে এই হার্ডেলটা পার না করা হয়, ভবিষ্যতে নানান ধরনের প্রশ্ন তোলার সুযোগ থাকবে। আর আইনের ধরেন ইন্টারপ্রিটেশনের তো নানান পদ্ধতি আছে, নানান ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা আইন সংশ্লিষ্ট যারা আইনের শিক্ষার্থী বলেন কিংবা আদালতেরও একটা আইনগতভাবেই এখতিয়ার আছে হচ্ছে নানান ধরনের আইনের ইন্টারপ্রিটেশনটাকে হাজির করা। ফলে ওই নানান প্রশ্ন হয়তো উঠতে পারে। প্রোক্লেমেশন যে থাকার যে ব্যাকগ্রাউন্ডটা শওকত ভাই বলেছেন, সেটাকে ধারাবাহিকভাবেও যদি আপনি চিন্তা করেন, গভর্নমেন্টের তরফ থেকেই যদি প্রোক্লেমেশনটা আসে, তাহলে আপনার গণ অভ্যুত্থানের ওই ভিত্তিটা কিন্তু ওখান থেকেই আপনাকে চিন্তা করতে হবে। বিদ্যমান কনস্টিটিউশন থেকে যদি সবগুলোর সমাধান খোঁজেন, আমার কাছে যেটা আইনের ছাত্র হিসেবে মনে হয় যে অনেক ক্ষেত্রে আপনি চোরাগলিতে পা হারাবে আপনার। কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে যেগুলো সেখানে ক্লারিফিকেশন নাই। এর বাইরে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা এমন অনেক কিছু বিষয়কে এখন দেখতে পাচ্ছি, মেনে নিচ্ছি। ব্যান্ডেডটা আসছে কিন্তু জনগণের কাছ থেকে। কনস্টিটিউশন তো আর আসলে বাইবেল না, কনস্টিটিউশন তো জনগণের একটা সোশ্যাল কন্ট্রাক্ট। ফলে জনগণ যদি চায় যে না এরকম একটা ফেসিবাদী সরকার থাকবে না, জনগণই তো তাদের তাড়িয়েছে। জনগণই এই সরকারকে, প্রিভিয়াস গভর্নমেন্টকে উৎখাত করেছে এবং সেই ক্ষেত্রে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে তার ম্যান্ডেটটা আসলে জনগণের কাছ থেকেই আসছে। সেই জনগণের কাছ থেকে আসাটা আইনি ভাষায় কিভাবে রূপান্তর হবে সেটা আসলে ঘোষণাপত্রে আসতে পারে, এবং সেটি যদি ইন্টারিম গভর্নমেন্ট এখন যারা আছেন তারাই যদি করেন, তাহলে সেই অবস্থানটা খুব পরিষ্কার হয়। মির্জা আব্বাসের একটা মন্তব্য আপনাকে একটু আপনার নিশ্চয় চোখে পড়েছে, সংবিধানকে কবরে দেওয়ার কথা বললে কষ্ট লাগে। আমি ওই পয়েন্টটায় আসছি। আমি ওনাদের ঘোষণাপত্রের লেজিটিমেসির জায়গাটা একটু পরিষ্কার করলাম, কিন্তু ৭২-এর সংবিধানের যে সেটাকে কবরে দেওয়ার কথা যে আলাপ আলোচনাটা উঠছে, সেইটাও এক ধরনের আসলে নানানমুখী প্রশ্ন তৈরি করবে। কারণ পুরো সব কিছুর মধ্যেই যখন আমরা সংবিধানের ম্যান্ডেট খোঁজার চেষ্টা করছি, পুরো শপথ গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে হচ্ছে। সংবিধানকে যখন আপনি কবরে পাঠাবেন, তাহলে সেটা আপনার ডে 1 থেকে শুরু করার মতো বিষয় হয়ে গেল। তাহলে বিদ্যমান যে সরকার, সেটা লেজিটিমেসিগুলো নিয়েও তখন নতুনভাবে প্রশ্ন উঠবে। তাদের এই গত 4 মাস যাবৎ যে সমস্ত কাজ করলেন, যে সমস্ত পরিবর্তন করলেন, সবকটাই কিন্তু আসলে প্রশ্নের মধ্যে পড়ার সুযোগ আছে। সংবিধানকে আমরাও একটা অংশ কিন্তু মনে করেছিলাম যে, যেটা শওকত ভাইয়ের শুরুর কথা তো এসছে, যে এইটা গণঅভ্যুত্থানের সরকার আসলে কিভাবে শপথ নেবে, সেটা তো সংবিধানের অধীনে না নিয়েও পারত। কিন্তু সেক্ষেত্রেও হয়তো সে সময় যারা নীতি নির্ধারকরা ছিলেন, তারা হয়তো মনে করেছেন যে সেটার একটা বড় রকমের শূন্যতা তৈরি করবে, এবং অতটা ওই প্রস্তুতি আসলে তো ছিল না। এই অভ্যুত্থান তো আসলে সে অর্থে বিপ্লব বলাটাও মুশকিল, যে পরিকল্পনা করে সরকারকে উৎখাত করা হয়েছে, রাজনৈতিক একটা সেরকম ফোর্স ছিল, সেরকম বিষয়টা না। এটা তো আসলে হঠাৎ করে হয়ে যাওয়ার মতো একটা বিষয়, যেটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত হয়। ফলে কনস্টিটিউশনের এখন যে স্কিমটা হাতে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সংশোধনের। ফলে একটা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। তারা বিভিন্ন দিকগুলো নিয়ে কথা বলছেন এবং দেখছেন। ফেব্রুয়ারি মাসে তাদের রিপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার কথা, অধিকাংশ কমিশনেরই। সেগুলো আসলে আসলে ওই সংশোধনের পথে যাওয়া ছাড়া এই মুহূর্তে নতুন করে কনস্টিটিউশন করার সুযোগ খুব কম। আবার সেই গণপরিষদ লাগবে, গণপরিষদ করে তারপরে আপনাকে আবার সংবিধান তৈরি করতে হবে, পুরো নতুন বোঝাপড়ার একটা ব্যাপার।